আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পূর্বের মতো আজকেও একটি বাস্তব ঘটনা নিয়ে চলে আসলাম। ভাবলাম যে না, এটা সবাইকে শেয়ার করা আমার উচিত, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। যাই হোক, আজ থেকে 1 মাস পূর্বে এক আপু আমাকে আমার নাম্বার নিয়ে কল দিল এবং বলল যে আপু, আমি কি করব, আমাকে পরামর্শ দেন। আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে যৌতুকের মামলা বা নারী নির্যাতনের মামলা করতে চাই। আমি বললাম যে কী হয়েছে বলেন। বলল যে 8 মাস পূর্বে তার সাথে, মানে এই ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে সে তাকে বিয়ে করতে বাধ্য হয় এবং তারা বিয়ে বসে। এরপরে তাদের সাংসারিক লাইফে এখন সংসার করার 1 মাস পরেই সে 1-2 মাস পরেই জানতে পারে যে তার আরও 2-3টা বিয়ে হয়েছে। 2-3টা বিয়ে হয়েছে এবং জায়গায় জায়গায় সে এরকম বিয়ে শাদী করে ফেলে রেখে চলে আসে। এর পরবর্তীতে সে যখন এই বিষয়টা তার হাজব্যান্ডকে শেয়ার করলো, এই এই বিয়ের বিষয়গুলো জানার পর, তারপর থেকে সে তাকে মানে নির্যাতন করলো, প্রচুর নির্যাতন করে। তার কোনো ভরণ পোষণ দেয় না, তার খোঁজখবর নেয় না, তাকে মারধর করে বাসা থেকে চলে গেছে। এখন বলতেছে আপু, আমি কি করব, তার বিরুদ্ধে আমি যৌতুকে মামলা করতে চাই। কিন্তু সে আমাকে আজকে, আমি মামলা করার জন্য আসতাম না, এখন সে আমাকে 2 মাস যাবৎ 2 মাস ডিভোর্স লেটার পাঠাইছে। আমি সেই চিঠি পেয়ে দেখি যে 2 মাস পূর্বে সে আমাকে ডিভোর্স দিছে। এখন আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। তো আমি তাকে বললাম যে যেহেতু ডিভোর্স দিয়ে দিছে, সেক্ষেত্রে আপনি আর যৌতুক মামলা বা নারী নির্যাতনের মামলা করতে পারবেন না, তবে আপনি দেনমোহরের মামলা করতে পারবেন। বলে যে তো কান্নাকাটি করলো যে আমি কি তাকে কিছুই করতে পারবো না, সে এরকম জায়গায় জায়গায় মেয়েদের জীবন নষ্ট করে, আমার জীবনটা নষ্ট করছে, আমি কি অন্যায় করছি। আমি বললাম যে এটা খুবই দুঃখজনক, কিন্তু আপু দুঃখজনক হইলেও দেখা গেছে আপনি টাকা পয়সা খরচ করে মামলা করলেন, পরবর্তীতে এই মামলা আপনি ওইভাবে আগাইতে পারবেন না, ওকে সাজা করাতে পারবেন না। তো তাহলে আমাকে দেনমোহরের মামলা, ও আবার কান্নাকাটি করে বলল যে আপু দেখেন, আমি একটা ভালো চাকরি করতাম, আমি প্রেম করার পূর্বে 25,000 টাকা বেতনে একটা চাকরি করতাম, ওর কারণে আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি। তখন আমি তাকে রাগ করলাম যে কেন আপনি চাকরি ছাড়ছেন। বলে আমি চাকরি ছাড়ছি। সে বলছে যে তোমার চাকরি করার দরকার নাই, আমি তোমাকে চালাবো, তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তুমি কোনো চাকরি করতে পারবে না। আমি তো আপু তাকে ভালোবাসছি, তার সংসার করার জন্যই আমি তার সব কথা মেনে নিছি। আমি বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু চাও না, আমি আর চাকরি করব না। তো আমি আমার চাকরিটা ছেড়ে দিছি। এখন আপু আমার খাওয়ার মতো কোনো, মানে চলার মতো কোনো অবস্থা নাই, আমি কি করব, আমাকে পরামর্শ দেন। তো আমি তাকে অনেক রাগ করলাম যে চাকরিটা ছাড়া কখনোই আপনার উচিত হয় নাই, কারণ এখন এইগুলো তো অহরহ হচ্ছে, আপনি কেন চাকরি ছাড়তে গেছেন। যাই হোক, ও এখন দেনমোহরের মামলাটাই সে করতে চেতেছে যে ঠিক আছে আপু, তাহলে আমি দেনমোহরের মামলাটাই করি। তা আমি আবার তাকে বললাম যে ঠিক আছে, আমি আপনাকে পরামর্শ দিব, আপনি কি এই চাকরি আবার পাবেন। বলে আমি যদি, যেহেতু আমি এই কাজ পারি, আমি যদি আবার খোঁজ করি, তাহলে আমি হয়তো এরকম একটা চাকরি পেয়ে যাব। আমি বলছি ঠিক আছে, আপনি আগে চাকরি পান, চাকরি পাওয়ার পর আমাকে কল দিবেন, তারপরে আমি আপনাকে পরামর্শ দেবো। এর আগে আমি আপনাকে একটা পরামর্শ দিব না আপনি কি করবেন। আর দেনমোহরের মামলা আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু এখন যদি আপনি করতে চান, যেহেতু ডিভোর্স দিছে 2 মাস হয়েছে, আপনি দেখেন এই আর 1 মাসের মধ্যে তার তো মন মানসিকতা চেঞ্জ হতে পারে। যদি আপনাকে নিয়ে সংশয় করে, তাহলে আপনি করতে পারেন, আর যদি না করে সেক্ষেত্রে আপনি দেনমোহরের মামলা করতে পারেন। বলল যে ঠিক আছে আপু, আমি আপনাকে, আমি কাজের সন্ধান করে যদি কাজ পাই আপনাকে আমি জানাবো। যাই হোক, তাকে আমি বললাম যে আপনি কাজ ঠিক করে আমাকে ফোন দিবেন, এরপরে আমরা মামলা করার জন্য কি করতে হবে সেটা আমি বলে দেব। তো ওই মেয়েটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি শেয়ার করলাম যে সে সেম ওই রকমই একটা চাকরি পাইছে। চাকরি পাওয়ার পর এই 1 সপ্তাহ সে ডিউটি করলো, আমাকে কল দেওয়ার সময় পায় নাই। আজকে শুক্রবার, আজকেও তার ডিউটি ছিল। সে 9টার দিকে আমাকে কল দিয়ে বলতেছে আপু, এইমাত্র ডিউটি থেকে এসে আপনাকে কল দিলাম, আপু আমি এখন কি করব আমাকে বলেন। আমি বললাম যে কি, আমার তো আর মনে নাই, কত মানুষের সাথে কথা বলি প্রতিদিন। বলে আপু, আপনি আমাকে বলছিলেন যে চাকরি পেয়ে আমাকে কল দিবা, তারপরে আমি তোমাকে পরামর্শ দিব কি করবা। আপু আমি চাকরি পাইছি, আমি 1 সপ্তাহ ডিউটিও করছি, এখন আপু আমাকে হেল্প করেন, আমি কি করব। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি একটা কাজ পাইছো এবং আমি যেটা বলছি সেইভাবে করছো। যাই হোক, কোনো ওয়েতেই চাকরি ছাড়া যাবে না। ওই হাজবেন্ড কিন্তু এখন তোমার সাথে 3 মাস, কিন্তু ওর ডিভোর্সে 3 মাস হয়ে গেছে। এখন ওই হাজবেন্ড
তোমার হাজবেন্ড কিন্তু তোমার কাছে আপোস করতে আসবে। তোমার কেন আপোস করে, যেই মুহূর্তে জানবে যে তুমি চাকরি পাইছো সেই মুহূর্তে, যেহেতু সে নারী লোভী, 4-5টা বিয়ে করছে, তার মানে তুমি যখন যেই মুহূর্তে জানবে তুমি চাকরি পাইছো সেই মুহূর্তে সে তোমাকে আবার বায়াস্ট করার জন্য চলে আসবে, যে যাই হয়েছে ভুল হয়েছে মাফ করে দাও, বিয়ে করব, এই সেই বলবো। তুমি কোনোভাবেই তোমার চাকরি ছাড়তে পারবা না, তোমাকে চাকরিটা ধরে রাখতে হবে, এটা তোমার অস্তিত্ব, তাই না? আর ও ও যেহেতু 3-4 বিয়ে করা ওর অভ্যাস, ওর সাথে সংসার করা আর না করা সমান কথা, ওর আর প্লেস না দেওয়াই ভালো। ওর থেকে 14 হাত দূরে থাকো, দরকার নাই, কাজ করো, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আর ওইখানে আর ফিরে যাওয়ার কোনো দরকার নাই। এখন যেটা হলো যে ওরে পানিশমেন্ট বলে, ওকে তো পানিশমেন্ট দিতে হবে আমাকে। পানিশমেন্ট বলতে ওর এটাই পানিশমেন্ট, ও দেনমোহরের টাকা পরিশোধ করে নাই, তুমি দেনমোহরের মামলা করে রাখো, আজও কালো সে দেনমোহর দিতে বাধ্য, এটাই তার পানিশমেন্ট। যৌতুকের মামলা, নারী যৌতুকের মামলা করে কোনো লাভ নাই, একটা দেনমোহরের মামলা করে রাখো, যেটা লিগেল, এই লিগেলটাই তুমি প্রতিকার পাও, তোমার জন্য ভালো হবে। আর চাকরি করো, আল্লাহ ভরসা, এই তো। তো এই ছিল তার গল্প। তো আমার সবচেয়ে ভালো লাগছে, এই জন্য আমি শেয়ার করলাম, যে আমি তাকে বলছি যে আগে কাজ ঠিক করো, তারপরে আমার কাছে আসবো, আমি তোমাকে পরামর্শ দিব। তো ও বোনের মতো আমার এই কথাটা শুনে সে সত্যি সত্যি কাজ ঠিক করছে। যে আসলে আমি সবসময় বলি যে আমাদের মেয়েদেরও কিছু করতে হবে, সৎ উপায়ে আমাদের মেয়েদেরও নিজের পায়ে মানে কিছু করতে হবে, যেন কারো কাছে অবহেলার পাত্রী হিসাবে পরিগণিত না হয়। অনেকে কাজ করে আবার দেখা গেছে খুব অহংকার ভাব দেখায়, দাপট দেখায়, সেটা করা যাবে না। সংসার কিন্তু সবাইকেই, সংসার নিয়ে টিকে থাকতে হবে কিন্তু সবাইকেই, তাই না? আমরা মেয়ে হই, ছেলে হই, সবারই কিন্তু একটা সংসার লাগে। সেটা দাপট, অহংকার, গরিমা, অত্যাচার এগুলো দিয়ে কিন্তু চলে না। সবাইকেই নমনীয় কমনীয় হতে হবে, তাহলে একটা সংসার সুন্দর হবে, একটা সংসার সুন্দর হবে। যাই হোক, এই ছিল গল্প। ধন্যবাদ সবাইকে।